হাওয়ায় নম্রতা ছিল, যেন বৃষ্টির আমেজটা এখনো বাতাসে রয়েছে। গাছের পাতাগুলো আস্তে আস্তে দোল খাচ্ছিল, আর আকাশে লুকিয়ে থাকা তারা, যেন তারাও এই পরিস্থিতিতে ভয়ভীত। আরব নিজের ঠাকুমার বাড়ি এসেছিল। জঙ্গলের মধ্যে একটা কাঠের তৈরি বাড়ি, যার দেয়ালে যেন অনেক রহস্যময় কাহিনী লুকিয়ে আছে। একটু দূরেই একটা পুকুর ছিল, একদম শান্ত, কিন্তু দূর থেকে সেই পুকুরের প্রভা অনুভব করা যায়, যেন কারোর চোখ সেই পুকুরের ভেতর থেকে লক্ষ্য রাখছে সবার উপর। সেই রাতে খাবার খাওয়ার পর আরব নিজের ঘরেই বসেছিল। ঘরের মধ্যে টেবিলের উপর রাখা ল্যাম্পের আলোয় ঘরটা হালকা আলোকিত ছিল, আর সেই আলোতেই আবছা আবছা দেখা যাচ্ছিল আরবের ঠাকুমাকে। ঠাম্মা, এই জায়গাটা, এই কটেজটা এতটা নিঝুম কেন? সবসময় মনে হয় যেন কেউ আমাদের দেখছে। এই জঙ্গল, এখানের হাওয়া অনেকটা আলাদা, একটু পুরনো। এখানের লোকজন বলে রাতের বেলা পুকুরের সামনে না যেতে। ঠাকুমা, তুমিও না, এটা তো একটা জঙ্গল মাত্র, আর সেই জন্যেই এখানে অন্ধকার। এখানে ভয় পাওয়ার কি আছে বলো তো? ঠাকুমা, তুমি সত্যি বলো তো, এমন কোনো ঘটনা কি ঘটেছে যা তুমি আমাদেরকে বলছো না? কোনো পুরনো গল্প, কিছু অদ্ভুত, কিছু ভয়ঙ্কর? গল্প তো অনেক আছে বাবা, কিন্তু কিছু কিছু গল্প বলার আগে ভাবতে হয়, কারণ সেগুলোর শব্দ আর সেগুলোর আবহ হাওয়ায় থেকে যায়। ঠাম্মা, তুমি এভাবে কেন বলছো? এমন কি ঘটনা আছে এই জায়গাটার ব্যাপারে? আমার তো মনে হয়েছিল এটা জাস্ট একটা নর্মাল কটেজ। নর্মাল? এই পুকুর, এই জঙ্গল, এগুলো নর্মাল না। এখানের মাটিতে, জলে এমন কিছু আছে যেটা কখনো ঘুমোয় না। কখনো কখনো রাতের বেলা একটা আওয়াজ শোনা যায়, একটা মহিলার কান্না। মেয়ের কান্না? কোন মেয়ে ঠাম্মা? কি বলছো তুমি? তোমরা সবাই ছোট, হয়তো বুঝতে পারবে না, কিন্তু এখানের লোকজনগুলো জানে সে এখান থেকে কোথাও যায়নি। তার কষ্ট, তার অভিশাপ, সব কিছু এখানেই আছে। ঠাম্মা, তুমি কি কোনো ভূতের গল্প বলতে পারো, যেটা শুনে বেশ ভয় লাগবে? গল্প তো আমি শুনিয়ে দেব, কিন্তু একটা কথা মনে রাখবে। কিন্তু একটা কথা যেন মনে থাকে, যতক্ষণ না গল্প শেষ হচ্ছে কেউ যেন এখান থেকে উঠে না যায়। ঠিক আছে ঠাম্মা। বাবা, এই গল্পটা অনেক পরিচিত, লালুর ওনার, কিন্তু সেটা শুধু একটা গল্প না, একটা অভিশাপ। তার কান্না আজও এই হাওয়ায় শোনা যায়। অনেক আগে একটা ছোট গ্রামে একটা মহিলা থাকতেন। তার নাম ছিল মারিয়া। সে জীবনে অনেক সুখী ছিল, একটা ভালো স্বামী, দুটো ছোট্ট বাচ্চা আর হাসি খুশি ভরা পরিবার। কিন্তু খুশি সবসময় সেই পরিবারগুলো থেকেই আগে চলে যায়। একদিন সব কিছু বদলে গেল। মারিয়ার স্বামীর জীবনে অন্য কেউ চলে এসেছিল, একটা ধনী পরিবারের মেয়ে, সুন্দর, অহংকারী আর লোভী।
তার স্বামী আস্তে আস্তে মারিয়া আর তার বাচ্চাদের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলো। তারপর থেকে মারিয়া কাঁদতে থাকলো। হঠাৎ একদিন তার স্বামী তাদের সবাইকে ছেড়ে চলে গেল। মারিয়ার মন ভেঙে গেল, সে টুকরো টুকরো হয়ে গেল। সে কারোর সাথে কথা বলতো না, খাবার খেত না, শুধু চুপচাপ বয়ে যাওয়া জল দেখতে থাকতো। কখনো নদী, কখনো ঝিল, যেন জলেই সে তার দুঃখকে দেখতে পেত। অনেক দিন হয়ে গেল এখন, আর সে যেন আরও ভেঙে পড়ল। হয়তো আশা অথবা মনুষ্যত্ব। এক রাতে মারিয়া তার দুটো বাচ্চাকে নদীর ধারে নিয়ে গেছিল। সে কাঁদছিল, আর তার চোখে ছিল পাগলামি। বাচ্চারা মায়ের হাত ধরেছিল, বলছে, মা, ভয় লাগছে। কিন্তু তখন সে আর মা ছিল না, শুধু একটা ভেঙে পড়া আত্মা ছিল যে বদলার আগুনে জ্বলছিল। আর তারপরেই সে তার নিজেরই বাচ্চাদের ঠান্ডা কালো জলে ধাক্কা মেরে ফেলে দিল। তাদের চিৎকার আজও সেই ঘাটে ঘোরাফেরা করছে সব সময়। মা, বাঁচাও! কিন্তু মারিয়া তার মন পাথরের মতো শক্ত করে নিয়েছিল। জল মারিয়ার সব কিছু ছিনিয়ে নিয়েছিল, তার নিঃশ্বাস, তার জীবন, আর মারিয়ার আত্মা। যখন জল শান্ত হয়ে গেছিল, চাঁদ মেঘের পিছন থেকে বেরিয়ে এলো। ওই আলোতেই মারিয়া বুঝতে পারল যে সে কি হারিয়ে ফেলেছে। তার হাত কাঁপতে শুরু করলো, সে চিৎকার করা শুরু করলো, আর পাগলের মতো সে জলে ঝাঁপ দিল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তার বাচ্চারা চিরজীবনের মতো হারিয়ে গেছে। ওই দিন তার চিৎকার এতটা ভয়ঙ্কর ছিল যে পুরো ঘাট কাঁপতে শুরু করলো। লোকে বলে ওই চিৎকার কোনো মানুষের ছিল না, সেটা তার শেষ চিৎকার ছিল। কয়েকদিন পর মারিয়ার দেহ নদীর ধারে পাওয়া যায়, কিন্তু গ্রামের লোকজনরা বলতে শুরু করলো সে মারা যায়নি, সে অভিশপ্ত ছিল। লোকজন রাতে নদীর ধারে একটা মহিলাকে কাঁদতে শুনত, সাদা জামা পরা মহিলাকে। তার চুল থাকতো খোলা, মুখ দেখা যেত না তার। তার কান্নার আওয়াজ অনেক দূর থেকে শোনা যেত। সে কাঁদত, আই মিস হি হোস, আই মিস হি হোস। এর মানে, ও আমার বাচ্চারা। আস্তে আস্তে লোকজন বুঝে গেল এটা কোনো মানুষ ছিল না, এটা কাঁদতে থাকা লাল ও রানা। সে তার ভুল কাজের জন্য মুক্তি পায়নি কখনো, এই জন্য ভগবান তাকে অভিশাপ দিয়েছে। সে সব সময় তার বাচ্চা দুটিকে খুঁজতে থাকবে, কিন্তু কোনো দিনও খুঁজে পাবে না আর। লোকে বলে সে আজও পুকুর আর নদীর আশেপাশে ঘোরাঘুরি করে, কিন্তু এখন সে শুধু নিজের বাচ্চাদের খোঁজে না, সে লোকের বাচ্চাদেরও নিজের মনে করে টেনে নিয়ে চলে যায়। যে তার কান্নার আওয়াজ একবার শুনে ফেলেছে, সে বুঝে যাবে যে তার দিন ঘনিয়ে এসছে। আর যদি কেউ তার নাম ধরে একবার তাকে ডাকে, তখন সে একেবারে তাদের সামনে পৌঁছে যায়। ভেজা তার শরীর, গর্তে ঢুকে যাওয়া চোখ, মৃত্যুর মতো শীত একটা চিৎকার। লোকজন বলে কিছু আত্মা শুধু অভিশপ্ত থাকে না, বরং তারা অভিশাপ দেয়। আর মারিয়া লালোরোনা এখন একটা অভিশাপ, যে কোনো দিনও মরবে না। তার চিৎকার আজও বাতাসে ভেসে বেড়ায়, পুকুরের ওপরে, গাছগুলোর মাঝখান দিয়ে, আর সেই সব লোকজনদের কাছে যারা রাতের সময় ওই জায়গায় যাওয়ার সাহস দেখায়। ঠাম্মা কিছুক্ষণ চুপ করে থাকে। ওনার চোখে সেই গল্পের ভয় এখনো বেঁচে রয়েছে। এমনটা মনে হচ্ছিল যেন সে নিজেও কখনো সেই আওয়াজটি শুনেছে।
ঘরের মধ্যে শুধু হাওয়ার আওয়াজ শোনা যাচ্ছিল। আরব নিজের গালে শিরশিরে একটা ঠান্ডা কিছু অনুভব করল, যেন কেউ তার গালে বরফ লাগিয়ে দিয়েছে। কিন্তু তার পর মুহূর্তেই আরব হেসে উঠল। নাইস স্টোরি ঠাম্মা, কিন্তু এসব সত্যি নয়। এসব আবার হয় নাকি? ও নিজের মোবাইলটা তুলে দাঁড়ালো এবং টর্চ অন করলো। তারপর ব্যালকনির দিকে এগোলো। ফোন থেকে বেরিয়ে আসা আলো কিছুক্ষণের জন্য জায়গাটাকে একটু আলোকিত করে দিল। ঠাম্মা চেয়ারে বসে শুধু আরবের পিঠটুকু দেখতে পাচ্ছিল। ওনার চোখে তখনও একটা ভয়ের ছাপ, যেন সে সবটাই জানে যে কিছু একটা ঘটতে চলেছে। বাবা, পুকুরের সামনে যাওয়ার কথা ভাববেও না। ওই রাতে সে জেগে ওঠে। আশপাশটা আরেকটু থমথমে হয়ে গেল। আরব হাসল, কিন্তু তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশি ছিল আর হাসি কম। আচ্ছা, তাহলে আমি কালকেই ওই পুকুরের কাছে যাব এবং ওকে ডাকবো, আই মিস ইহোস। ও আবার হাসতে থাকে। ঠাম্মা হতাশ হয়ে মাথা নিচু করে। মনে হয় যেন উনি কিছু বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না। তখনই বাইরে বেশ জোরে হাওয়া দিল। দরজাগুলো কাঁপতে থাকলো। মনে হলো যেন অনেক দূরে সেই পুকুরের কাছ থেকে কারোর কান্নার আওয়াজ আসছে। যেন কেউ কাঁদতে কাঁদতে ফিস ফিস করে কিছু একটা বলছে। ঠাম্মা নিজের চশমাটা খুলে শেলফের মধ্যে রাখে। রাখার সময় তার হাতটা কেঁপে ওঠে। তারপর আস্তে আস্তে বলে, সে আবার তার নাম শোনালো। রাত্রি তখন 12টা। বাড়িতে তখন সবাই ঘুমোচ্ছে, কিন্তু আরব জেগে আছে। ঠাম্মার কথাগুলো তখনও তার কানে বাজছিল। আরব আস্তে করে কম্বলটা সরায়। বিছানা থেকে নামতেই তার পা যখন মেঝেতে ঠেকে, কাঠের মেঝেতে কিসের যেন সরসরানির আওয়াজ হয়। ও কিছুক্ষণের জন্য দাঁড়ায়। ও ভয় পাচ্ছিল কেউ জেগে না ওঠে। তারপর আস্তে আস্তে দরজাটা খোলে। বাইরে একটা অদ্ভুত আমেজ ছিল। পুকুরটা বাড়ির বেশ কাছেই ছিল। আরব টর্চ জ্বালানোর প্রয়োজন মনে করল না। ও আস্তে আস্তে পা ফেলে চাঁদের আলোয় পুকুরের কাছাকাছি পৌঁছল এবং তারপর পুকুরের ঘাটে গিয়ে দাঁড়ালো। আরব আস্তে করে জিজ্ঞেস করল, লায়োরোনা, তুই কোথায়? কোনো উত্তর এলো না, শুধু খানিকটা হাওয়া বয়ে গেল। আরব হালকা হেসে আবার জিজ্ঞেস করল, আই মিস ইকোস। এরপরই পুকুরটা কাঁপতে শুরু করে। পুকুরের মধ্যে কালো জলের ভয়ঙ্কর ঢেউ দেখা দেয়। মনে হয় যেন ভেতর থেকে কেউ বেরিয়ে আসার চেষ্টা করছে। আরব মন দিয়ে জলের দিকে তাকায়, যেন যেন একটা কালো ছায়া জলের নিচে বয়ে চলেছে। ওর হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর নিজেকে সামলে নিয়ে মনে মনে বলল, দেখলে দেখলে, কিচ্ছু হয় না। নিজের মনের ভয়কে লুকিয়ে রেখে ও বাড়ির দিকে ফিরে গেল। কিন্তু হঠাৎ করে হাওয়া বইতে আরম্ভ করল। পুকুরের জল আবার কেঁপে উঠল, কিন্তু এবার আরো ভয়ঙ্করভাবে। জঙ্গলের ভেতর থেকে কারোর খুব আস্তে আস্তে কান্নার আওয়াজ পাওয়া গেল। তখনই ওর কানের খুব কাছ থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস বয়ে গেল। আই মিস ইহোস। আরবের দম বন্ধ হয়ে এলো। ও শিরদাঁড়ায় কাঁপুনি অনুভব করতে লাগলো। মাথার পেছনের সব চুল খাড়া হয়ে উঠল। আরব ঘুরে দেখল একটা সাদা ধোঁয়ার প্রতিমূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে। তার শরীরটা খুব রোগা এবং লম্বা এবং চপচপে ভেজা। শরীর থেকে জলের বিন্দু গড়িয়ে মাটিতে পড়ছে। লম্বা ভেজা চুল তার মুখের ওপর এসে পড়েছে। মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু কালো গর্তর মতো দুটো চোখ স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই মেয়েটি কাঁদছিল। সে আস্তে আস্তে নিজের হাতটা বাড়ালো এবং ইশারায় আরবকে ডাকে। আরব একটু করে পিছিয়ে যেতে লাগে। ওই মুখে দুটো গর্তের মতো চোখ
কিন্তু সেই চোখে কোনো জল নেই, শুধু গাঢ় অন্ধকার। আরফ কিছু বলতে চাইছিল, চিৎকার করতে চাইছিল, দৌড়ে পালাতে চাইছিল, কিন্তু গোটা পরিস্থিতি যেন ওকে মাটির সাথে আটকে দিয়েছে। আর এক মুহূর্তের মধ্যে ওই মেয়েটি আরফকে টেনে নিয়ে গেল জলের মধ্যে। আরফ ভয়ঙ্করভাবে চিৎকার করে আর তারপর জলের তলায় মিলিয়ে যায়। চতুর্দিক এতটা শান্ত হয়ে যায় যেন সেখানে কিছুই হয়নি। ঠাম্মা জানলায় দাঁড়িয়ে সবটা দেখছিল। উনি একটু অবাক হলেন না, একবারও ভয় পেলেন না, শুধু কেবল ক্লান্তি নেমে এলো শরীরে।